শেষ পর্যন্ত সেই ছেলেকে বিয়ে করলি যার সাথে তোর বোনের বিয়ে হওয়ার কথা ছিল। ছি ছি ছি, কীভাবে পারলি এটা? আমার ভাবতেও কেমন লাগছে। তুই নির্লজ্জ বেহায়া হলি কবে থেকে? এত লোভ তোর? কী সমস্যা ছিল? পুরুষ লাগতো তোর? মামির এসব বাজে কথার জবাব দিলাম না, কারণ সব প্রশ্নের উত্তর হয় না। উত্তর দেওয়ার প্রয়োজন পড়ল না। নিতু ঘরে আসলো। ভাবি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য ভাইয়া বাইরে অপেক্ষা করছে, চলো। নিতু বলল, চলো। দরজার দিকে এগোতে পেছন থেকে মামি বলল, এত নির্লজ্জ মেয়ে দেখিনি বাপু। ভাগ্যিস এই মেয়ে আমার ঘরে আসেনি, নইলে এই কাজের জন্য তাকে মেরে ফেলতাম। প্রতি উত্তরে তার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে এগিয়ে যাই। বাইরের মানুষের ভিড় করে মজা নিতেছে। বুঝেছি কারণটা আমি ভালো করেই, কিন্তু করার কিছু নেই। আমি কাজটা এমন করেছি। গাড়িতে উঠে পড়ে বউ, আরব বলল। আরবের কথাটা মনে হলো তাচ্ছিল্য করে বলা। তবুও কথা না বলে উঠে পড়লাম, কারণ জায়গাটা ছাড়া আমার পক্ষে ভালো। গেলে হয়তো কটু কথাগুলোর আঘাত পাওয়া একটু হলেও কমবে। গাড়ি চলতে শুরু করলো। সব বউ বিয়ের সময় চোখের পানির সাথে বিদায় হয়, কিন্তু আমি বিদায় হচ্ছে হাসি মুখে। হাহা, নির্লজ্জরতা এত সহজে কাঁদে না। পাশে আমার স্বামী আরব। শুধু স্বামী বললে ভুল হবে, আমার টেম্পোরারি স্বামী। ধন্যবাদ কথা রাখার জন্য। চিন্তা করো না, আর বেশি দিন তোমাকে কষ্ট করতে হবে না। খুব জলদি তোমাকে মুক্তি দিব। আর হ্যাঁ, চিন্তা করতে হবে না, এই কাজের জন্য তোমাকে কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ দেওয়ার জন্য প্রয়োজন নেই মিস্টার আরব। আপনি তখনও কোনো উপায় রাখেননি আমার সামনে বিয়েটা করা ছাড়া। আরব হাসলো, আর হাসি মাখা মুখটা আমাকে যেন বারবার বলছিল, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের হাসি এটা। আরব আমার কথার আর প্রতি উত্তর দিল না। আরবের বাড়িতে গিয়ে দেখি তার মা বাইরে দাঁড়িয়ে। এই মেয়েকে কোনো মতে এই বাড়িতে ঢুকবে না, নাজিয়া চৌধুরী বলে উঠলেন। আরব জবাব দিল, আদিরা এখানেই থাকবে মিসেস চৌধুরী। আরব, আমি বলছি না ও এখানে থাকবে না? আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, ও আমার ওয়াইফ। আর আপনার কথা মতো আমি তো ওকে ছাড়তে পারি না। আজ তোকে পেটে ধরলে আমার কথা ঠিক শুনতি। এই তো ঠিক বলেছেন। তা জানেন যখন, তাহলে আবার বলতে আসছেন কেন? সাইড দেন, আমরা টায়ার্ড। নাজিয়া চৌধুরী আর কিছু বললেন না। জানেন হয়তো আরবের সাথে পারবেন না। আরব ঘরে গিয়ে আমি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে কান্না পেল। আমি তো এমন জীবন চাইনি। কেন এমন হলো আমার সাথে? শাওয়ার ছেড়ে অনেকটা সময় কাঁদলাম। বের হওয়ার সময় মনে পড়লো আমি তাড়াতাড়ি করতে গিয়ে কাপড় পরিনি। আরও বাইরে টোকা দিল, বাইরের কাপড় আছে, আমি জানি তুমি নিয়ে নেওনি, পরেও নি। আমি বাইরে যাচ্ছি। কিছু সময় পরে বাইরে আসলাম। আম্মুর কথা খুব মনে পড়ছে। ফোনটা সাথে নেই যে তাকে জানাবো। জানি মামি হয়তো সব বলছে, হয়তো সাথে আরও অনেক কথা বানিয়ে, কিন্তু আমার কিছু করার নেই। আরও ফোনে কথা বলতে বলতে ভিতরে আসলো। তার কথাগুলো কানে আসলো কিছু। এরকম কিছু হবে না এলিনা, ইউ নো মি। আর তোমার বিলিভ না হলে তুমি আদিরার সাথে কথা বলো। আই নো ইউ, বিলিভ মি বেবি, আই লাভ ইউ টু। আরবের কথা শেষ করে আমার দিকে তাকালো। শোনো, তুমি সোফায় শুয়ে পড়ো। আমি সোফায় কেন শুয়ে পড়বো? আমি বিছানায় ঘুমাবো, আরবকে বললাম। হোয়াট? জি, আপনি সোফায় ঘুমান আর আমি বিছানায়। কোনো কথা না, জোর করে বিয়ে করেছেন, ওটা আপনার কথা পূরণ হয়েছে, কিন্তু এখন এই বিষয়টা আমার কথাই পূর্ণ হবে। আর ইউ সিরিয়াস? তুমি এখানে আমার সাথে ঝগড়া করতে এসেছো? তো কি ফুটবল খেলবো? শোনেন মিস্টার আরব, আমি আর 5 জনের মতো না যে কেঁদে কেঁদে বুক ভাসাবো। আপনার একটা কাজ করার জন্য আমাকে টেম্পোরারিভাবে বিয়ে করছেন, ভালো কথা। আপনার কাজ হবে ঠিক, কিন্তু আগামী যতদিন আমি এখানে থাকবো আপনার জীবন আমি পুরো তেজপাতা করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আরবের আমার কথার গুরুত্ব দিল না, গিয়ে বিছানায় শুয়ে পড়লো। আমি যা চাই তাই পাই মিস আদিরা, সো জেদ করিও না। যাও সবাই শুয়ে পড়ো। যেখানে আমি থাকতে পারবো না আপনিও পারবেন না, চান্স দিচ্ছি। এখানে তাও পাবেন না। এখানে মাটিতে শুয়ে পড়ুন। এটা বলে বিছানায় পানি ঢালিয়ে দিলাম। আরব এই কাজের জন্য প্রস্তুত ছিল না। ভাবলাম আমাকে শাস্তি দেবে, কিন্তু আরব অবাক করে মতো একটা কাজ করলো। ও আমার দিকে একটা রাগী লুক নিয়ে মাটিতে শুয়ে পড়লো। আমি জয়ী হওয়ার মতো লুক নিয়ে সোফায় শুয়ে পড়লাম। কাল কী হবে জানি না, আমার বাড়ির অবস্থাও জানি না। এখন মনে হচ্ছে সব কিছু একটা দুঃস্বপ্ন, চোখ মেললে শেষ হয়ে যাবে। কিন্তু মিথ্যে সান্ত্বনা কেন যেন মনকে শান্ত করতে পারছি না। আমার মন আমাকে বারবার বলছে, আজ এখানে না আসলেও এত কিছু কখনোই হতো না। কয়েক সপ্তাহ আগে মামির বাড়িতে এসেছিলাম কলেজ ছুটি থাকার কারণে। আসার পথে রাস্তায় একটা গাড়ি আটকে থাকতে দেখে এগিয়ে গেলাম। সামনে গরু ছিল না, কেউ বের হচ্ছিল না বা রাস্তা বদলাচ্ছিল না। একটানা গাড়ি থেকে হর্ন বাজিয়ে যাচ্ছিল গাড়ির ড্রাইভার। গিয়ে গাড়ির জানলায় টোকা মারলাম। কী চাই? আরব কাজ সারালো। আপনি ছাগল পাগল? হোয়াট ডু ইউ মিন? যা বুঝছেন সেটাই মিন করলাম। পাগল না হলে এত হর্ন বাজাও কে? গরু পিছনে বসে? গরু কি আপনার ট্রাফিক রুল দেখে আসছে যে হর্ন বাজাবে?
বললে, ও সরি জেন্টলম্যান, প্লিজ গো। বের হয়ে ট্রাই করেন গরু সরানোর। পিছন থেকে কয়েকজন হেসে উঠল আমার কথা শুনে, যদিও আমি দেখতে পাইনি পিছনের কাউকে। কথাটা শুনে আরব ঠিক থাকতে পারিনি, রেগে বলল, আপনার সমস্যা কি? শব্দ দূষণ ঘটাচ্ছে আর আমি বললেই দোষ? আর আমি তো আপনাদের সাহায্য করতেই বললাম। আজকাল ভালো মানুষের দাম নেই, জ্ঞানী মানুষ ঠিকই বলে মানুষের সাহায্য করতে নেই। আর সে যদি হয় লাল শার্ট প্যান্ট পরা বাদল মার্কার ড্রাইভার, তাহলে তো আরও করার দরকার নেই। কথাটা বলে সেখান থেকে কেটে পড়লাম। না হলে সামনে যে আমার কপালে বহুত বড় দুঃখ আছে তা আমি ঠিক বুঝতে পেরেছিলাম। মামির বাড়ি থেকে গিয়ে দেখি মামি রান্না করছে। কী গো শিলা, পাথর কী করো? মামিকে উদ্দেশ্য করে বললাম, আদিরা, তুই আমার নাম সঠিকভাবে নেওয়া কবে থেকে শুরু করবি? যেদিন তুমি ভালো মানুষ হবে। কি বললি? আই ওয়াজ জাস্ট জোকিং। এটা কই নেই, সত্যি কইছি। যাও, ছাড়ো, ক্ষুধা লাগছে, খাবার দাও। দাঁড়া দিচ্ছি। শোন, বাড়িতে মেহমান আসবে, আমার মামাতো বোন হয়, ওর সামনে উল্টোপাল্টা কিছু বলবি না, ঠিক আছে? যথাজ্ঞা শিলাপাথর। ওদের সামনে আমাকে খালি মামি বলবি, নাহলে দেখিস তোর মামার কাছে বিচার দেবো। দাও গা, আমি কমু তুমি আমারে খাইতে দাওনি। এই বয়সে তুমি আর একটা ব্যাটার পটাইয়া পালাইতে চাইছো আমার বেচারা মামাকে মাইরা। কি বললি? বারবার শুনতে কি ভালো লাগবে? আচ্ছা যাও তো, কিছু কমু না তোমার মেহমানদের সামনে। খেয়ে পুকুর পাড়ে দেখি পাশের বাড়ির পিচ্চি কাদা নিয়ে খেলছে। আমি দৌড়ে চলে গেলাম ওখানে। ওরে বহুত কিউট লাগতেছে এমনটা না, লিলিপুট আমার রুমাল নিয়ে খেলতেছিল। এইটা দেখে ওখানে গিয়ে পিচ্চিরে কাদায় লুটোপুটি বানাই দিলাম। মনে একটু শান্তি এসেছিল। পিচ্চি ভয়ে দৌড়ালো, কিন্তু আমার প্রতিশোধ পূরণ হয়নি। আমি পিচ্চির পিছন পিছন দৌড়াতে একটা খাম্বার সাথে ধাক্কা খেলাম। চোখ তুলে তাকিয়ে দেখে আরব ছিল, আর আমার হাতে কাদা তার জামা কাপড়ে রেগেছিল। সরি লাল শাটালার ড্রাইভার, হোয়াট এই স্টুপিড, আমাকে এই নাম ডাকা অফ করো। আর কি করলা এটা? দেখেন হোয়াট। বাকি কাদাগুলো আরবের শার্টে মুছে বললাম, এই যে এটা করছি, এর জন্য আপনারে মাপ করে দেন প্লিজ। ইউ ইডিয়েট, আমার শার্টে তুমি কি করলা? তার কথার উত্তর দিতে যাব এমন সময় পাশের বাসার বাচ্চাটার মা আসতেছে। হায়রে খাইছে। ভয়ে আরবের কথার উত্তর না দিয়ে দৌড় দেই সেদিন। আরব ছিল আমার মামির সেই বোনটার ছেলে। ছেলে বললে ভুল হবে, সৎ ছেলে। যদিও ভাবতাম নিজের ছেলে বা সৎ ছেলে যাই হোক না কেন, ছেলে তো ছিল। কিন্তু আরবের কাছে এই দুটো জিনিসই ভিন্ন, যা সে আমাকে বুঝাইল। আর সেই ভিন্ন জায়গায় সে একজনের জীবন শেষ করে দেয়, তাও বুঝাই দিল আরব আমাকে। বিয়ে করে জোর করে বিয়েটা হলো সবার মতো। আমি নারাজ হবু বরকে হিংসে করে কেড়েছি। নীলজ্জ একটা মেয়ে আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করছে। বুঝিসই তো কেমন ধরনের মেয়ে হলে এই ছেলেকে বিয়ে করে, যার সাথে তার বোনের বিয়ে হচ্ছে। বেহায়া মেয়ে বড়লোকের ছেলে পাইছে, ফাঁসায় নিচ্ছে। ঘুম ভাঙার সাথে সাথে বাইরে থেকে এই কথাগুলো কানে আসলো। আমাকে শুনিয়ে শুনিয়ে আমার সমসাময়িক শাশুড়ি কথাগুলো বলছেন। আমার বোঝার বাকি নেই, কিন্তু আমার এখন কিছুই করার নেই। তার কথা উপেক্ষা করলাম। আরবের দিকে তাকালাম, দেখে মনে হচ্ছে তার কোনো চিন্তা নেই। তার চেহারা দেখে এখন কেউ বলবে না এই লোকটা একটা মেয়েকে বাধ্য করতে পারে বিয়ের জন্য। মাথাটা আসলে সাথে সাথে এক মগ ঠান্ডা পানি ঢেলে দিলাম আরবের গায়ে। ঘটনার জন্য কোনো মতেই প্রস্তুত ছিল না। হকচকিত এদিক ওদিক তাকিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করলো। এদিক ওদিক করে কারে খুঁজেন, আমি ঢালছি। এদিকে দেখেন আপনার সমসাময়িক স্ত্রী। এরকম চিপ বিহেভ তুমি ছাড়া আর কেউ করবে না, এটা আমার ভালো করেই জানি। আদিরা, এগুলো কেমন কাজ? যে যেমন তার সাথে আমি তেমন করব। জীবন তো বরবাদ করে দিচ্ছেন, আপনাকে তো একটুতে ছাড় দেওয়া যায় না। এইটুকু বলে আর এক মগ পানি আরবের গায়ে ঢালে দিলাম। আদিরা, ঠিক হচ্ছে না কিন্তু, এসব ফল খারাপ হবে। আমাকে ঠাটিয়ে আরব বলল, ভালো করে কি দেখতেছেন এখনো পর্যন্ত, তাই খারাপ হোক। এটা বলে আবার আরবের গায়ে পানি ঢেলে দিলাম। হঠাৎ করে আরব উঠে আমার হাত দুটো ধরে ফেললো। বারবার তুমি আমার 12টা বাজাবে, তাতে আমি হতে দিব না। টেম্পোরারি বউ। আরব হাত ছাড়ুন। কেন গো, এত সময় পানি দিয়ে খেললে তো আমারও খুব ভালো লাগতেছিল। এখন আমি তোমাকে ভেজার মজায় দেখাই। সকাল সকাল এইটুকু বলে আরব বাকি পানি আমার মাথায় ঢালে। আরবের যে এমনটা করতে পারে আমার তা ধারণা ছিল না। যে যেমন তার সাথে তেমন আরব চৌধুরী করতে জানে, বুঝলে আদিরা? আপনার কখনো ভালো হবে না, দেখিয়েন। আপনার উপর তেলাপোকা কুত খেলবো, ইঁদুর কানামাছি খেলবো, মিলাই নিয়েন। আরবের উদ্দেশ্য নিয়ে বললাম। আরব এগুলো শুনে আমার দিকে একটা লুক নিয়ে তাকালো। সে মোটেও খুশি হলো না, এটা ভালো করে জানি, কিন্তু তার রাগের লোক আমাকে ভয় দেখাচ্ছিল। তাই মনে মনে কেটে পড়লাম। তাড়াতাড়ি রেডি হয়ে বের হবো, কিন্তু ভিতরে আটকে পড়লাম। কারণ তাড়াতাড়ি করতে গিয়ে সালোয়ারের জায়গায় যে শাড়ি আনছে তা
পরেই বুঝলাম শাড়ি যে কোনো রকমে আমার না করে ভালো মতো জানি, কারণ আমি শাড়ি পরতে পারি না। ভিতরে আমি চুপচাপ ভাবতেছি বাইরে কীভাবে বেরোবো। দরজা একটু ফাঁকা করে দেখলাম আরব নেই। কোনো মতো শাড়িটা পেঁচিয়ে বের হলাম, তখনই আরব আমার সামনে এসে দাঁড়ালো। তার এই আশাটা মোটেও আমি আশা করিনি। এমনি ছিলাম যেমন তেমন শাড়ি পরে, তার উপর আরবকে দেখে আমি পুরো উষ্টা খেয়ে গেলাম। তাড়াতাড়ি চোখ বন্ধ করে নিলাম তার আগেই, কিন্তু পড়লাম না। আরব আমার হাত ধরে ফেললো। আরব আর আমার দ্বিতীয়বার এমন অবস্থা আগেরবার হয়েছিল মামার বাড়িতে। সেদিন তারা এসেছিল। আমি ওই দিন রাতে নাজিয়া চৌধুরীকে দেখলাম মেঝেতে বসে কিছু একটা করছে। গল্পের বইয়ের মতো পড়ছিল। ভূতেরা মাঝে মাঝে নতুন মেহমানদের বশ করে ফেলে, তাই উকি ঝুঁকে মারতে লাগলাম। সেই সময় আরব হঠাৎ করে কাঁধে হাত দিয়ে বলেন, কি করছেন আপনি এখানে? হঠাৎ এমন কিছুর জন্য প্রস্তুত ছিলাম না, তাই ফলস্বরূপ পড়ে যেতে ধরলাম। তখন আরব আমার হাতটা ধরেছিল। মুভির মতো পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজেনি, বেজেছিল নাজিয়া চৌধুরীর কথা। কি হচ্ছে এখানে? তুমি আরমান দুলাভাইয়ের বোনের মেয়ে না? জি আন্টি। ওভাবে লটকে জবাব দিলাম। এভাবে আছো কেন? আর আরাফ এভাবে ধরে আছো কেন ওকে? ঠিক তো, ছাড়ুন আমাকে, আমি বললাম। সাথে সাথে আরাফ ছেড়ে দিল। ফল হিসাবে আমার কোমর পেয়েছিলাম একগুচ্ছ ব্যথা। পড়তে যেতে ধরেছিল, এর বেশি না মিস যেই হন না কেন। তখন আর কিছু বললাম না। নাজিয়া চৌধুরীর সাথে কিছু কথা বললাম, তারপর তিনি তার ঘরে চলে গেলেন। আরব ওখানে দাঁড়িয়েছিল। আদিরা নাম তার। ধন্যবাদ মিস্টার আবোল তাবোল। হোয়াট? জি সরুন, আমি যাব। আপনার মতো লোকের সামনে কম কথা বলাই ভালো। আপনার তো কাঁদতেছি, শহরে বানরের সাথে কথা বলতে মনে হয়, কিন্তু আপনি কিন্তু বেশি করতেছেন। আমাকে অপমান করবেন না। হ্যাঁ হ্যাঁ, চালাক আছেন। যাই হোক, আমি ঘুমাবো, আপনি থাকেন। হবু লাল বানর জিজু। এইটুকু বলে সেদিন কেটে পড়েছিলাম। হয়তো পিছনে আরও কিছু বলেছিল, শুনতে পাইনি। সেদিনকের মতো আজও পরিস্থিতি কিছু একটা। খালি পার্থক্য, আমি ওনার তার টেম্পোরারি স্ত্রী। আরব আমাকে উদ্দেশ্য করে বলল, কি আজও ছেড়ে দেবো? আপনি না ছিলেন না, আসলেন কেন? আর তুলেন আমাকে। আর যদি ছাড়েন দেখিয়ে দিব আমি, কিন্তু আপনার হাত পা ভেঙে দেবো। তাহলে তো ছাড়তেই হবে। প্লিজ না, এমন করলে আমি ঠিকভাবে শাড়ি পরি নাই। দেখা গেল যে আছে, তাও গা ছাড়িয়ে নিয়ে নেবেন। আরব হাসবে না কাঁদবে বুঝতে পেল না, কিন্তু আমাকে তুলে দাঁড় করলো। কিছু সময় আমার দিকে তাকায়, হো হো করে হাসা শুরু করলো। এভাবে কে শাড়ি পরে? আর আপনি এই শাড়ি পেলেন কই? আমি পড়ি, এটা নিউ স্টাইল, বুঝলেন? বুঝবেন কী করবে? আপনি কি মেয়ে নাকি যে বুঝবেন? হয়েছে, কথার জালে ফাঁসাতে হবে না। শাড়ি পরতে পারে না, বুঝেছি। তো বুঝছেন যখন, চুপ থাকেন কেন? আমারে আর পাচান কেন? আম্মু কোনোদিন পড়তে কয়নি, চাইলে বলছে বিয়ের পর পড়িস, এই জন্য শিখায়নি। আর শাড়িটা কই জানি পাইছি, মেবি ড্রয়ারের পাশে। আমার কামিজ ছিল, ভুলে এটা পরে ফেলেছি। হ্যাঁ, পরি নাই শাড়ি পরতে। দেন আমি পরিয়ে দিছি। না একদম না, আপনি আমাকে ধরবেন না। হুশ বলছি না, পড়াই দেবো, চুপচাপ দাঁড়ান। এটা ভুল হবে। আপনি তো ভুল ভুল না বুঝলে আমার অধিকার আছে। যেমনই হোক, ইসলাম মতে আইনত আমরা এখন স্বামী আর স্ত্রী, তাও তো সমসাময়িক। এই বলে আরব আমাকে শাড়ি পরিয়ে দিল। সেই কুচি ঠিক করছে, আর আমি ভাবছি তার আবার কি হলো। আরব আমাকে শাড়িটা পরিয়ে দিল, তারপর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো। তোমাকে একদম বউ বউ লাগছে। কন তো কি কই আপনারে? নিজে বললে বউ নাকি সমসাময়িক, তাহলে আবার বউ তো লাগবেই, আফ্রিকান ঘোড়া না। বড্ড কথা বলো তুমি আদিরা। আর সরি, কিছু মনে করো না। এটা আমার মায়ের শাড়ি ছিল, সে যাওয়ার পর এটা কেউ পরেনি। আজ তোমাকে পরতে দেখে খুব ইচ্ছে হলো শাড়িটা ঠিক করে দেওয়ার। চিন্তা করো না, তোমার কষ্ট হচ্ছে জানি, কিন্তু জলদি সব ঠিক করে তোমার লাইফে আগের মতো করে দেবো। আর তোমার বাবা মা চিন্তা করছিল মনে হলো? চিন্তা করো না, তাদের সাথে কথা বলছি। তারা জানে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। একটু জোর যে আমি করেছি তাও বলছি, কিন্তু কেন জোর করেছি তা বলিনি, কারণ তাতে তাদের বিষয়টি খারাপ হয়ে যাবে। তৈরি থেকো, আজ তারা আসবেন দুপুরে। সবসময় পরিস্থিতি নিজের ফেভারে আনে আপনি, তাই না? কি বলতে চাচ্ছ? কিছু না। ওই দিন আমার পরিবারের মানুষ এসেছিল, নাজিয়া চৌধুরীর কথা শোনাতে গেছিল, কিন্তু আরব তাকে চুপ করায়। আপনি এলিনাকে ভালোবাসেন, আপনার সৎ মাকে ঘৃণা করেন, সব বুঝলাম, কিন্তু এখানে আমার কাজ কি? তাহলে আমাকে কেন বিয়ে করলেন? এলিনাকে বিয়ে করলে তো আপনার মা রাগ করতো না, হেরে যেত না, তাহলে আমার সাথে এমন করলেন কেন? আচ্ছা সত্যি করে বলেন তো, কি শুধু আপনার সৎ মাকে শাস্তি দিতে আমাকে বিয়ে করছেন, নাকি অন্য কিছু? আরবকে প্রশ্ন করলাম। এই মেয়ে, তোমাকে বলছি না তোমার মতো থাকতে? যে কারণে হোক না কেন, এই বিয়েটা শুধু একটা কাজকে পূর্ণ করতে, এর বেশি তোমাকে জানতে হবে না। তোমার জানার অধিকার নেই, এসব নিয়ে ঘাটতে আসিও না। আমি যা বলি তা করো, নইলে আমি কি করবো তুমি জানো। আরবের কথাগুলো বলে ঘর থেকে বের হয়ে চলে গেল। কেন যেন মনে হলো আরব কিছু একটা লুকাচ্ছে। যাই হোক, আমার কাজ যতটুকু করা
ভালো। এখানে আমি নিজেও নিজের একটা জায়গা পূর্ণ করতেছি। দুপুরের দিকে রান্নাঘরে এগোবো, এমন সময় ডাইনিংয়ে রুমে নাজিয়া চৌধুরী মানে আমার টেম্পোরারি শাশুড়ি দেখলাম ফোন গুতাচ্ছে। এদিকে আমার ফোন ভাঙ্গে গেছে আর শাশুড়ি মা দেখছি কি সুন্দর ফোন গুতাচ্ছে। চলে গেলাম তাকে জ্বালাইতে। মা কী করেন? এই মেয়ে তুমি এখানে কেন? আর আমাকে মা বলবা না, আমি তোমাকে আর আমার কেউ মানি না, বুঝলে? হ্যাঁ বুঝলাম, কিন্তু তাহলে আপনাকে কী রাখবো? কিছু না। ওকে, কিছু না? কী করেন? এই মেয়ে আমাকে পাগল বানাতে আসবে না। আপনার পা তো লম্বা, আমি হাতুড়ি ছাড়া তো গোল করতে পারবো না। কিছু না। এই মেয়ে চুপ কি শুরু করছো? আর হ্যাঁ, এসব নেকি নেকি কথা আমার মন জয় করতে পারবে না। আর মাথায় রেখো, তোমাকে আর তোমার ওই স্বামীকে আমি বের করব। আমার কথা না শোনার শাস্তি তোমার স্বামী তো পাবে। উনি শুধু আমার স্বামী নন, উনি আপনারও সন্তান। আমার সন্তান শুধু নিতু, আর কেউ না। জন্ম দিলে সন্তান হয় এটা কোথাও লেখা নেই মা। আর যাই হোক, সব কিছু বুঝে নিন। আর আপনার আমি মাই বলবো, কারণ মা তো মাই হয়, হোক সে শাশুড়ি আপনার মতো পর শাশুড়ি। আমি বিকেলের মধ্যে কিছু বানাবো, আপনার কিছু লাগবে? নাজিয়া চৌধুরী কিছু না বলে রেগে চলে গেলেন। তিনি রেগে আছেন ভালো করে বুঝতে পারছি, কিন্তু আমার কাজ আমি করব। আমার কাজ শুধু তাকে জ্বালানো, বরং তাকে আরবের মাকে তোলা আর আরবের শেখানো যে জীবন। নিজের কাছে প্রতিজ্ঞা করলাম। রাতে আরব ঘরে আসলো। আদিরা, এলিনা তোমার সাথে কথা বলবে। কেন? আপনার গফের সাথে আমার কি কথা বলবো? ঝগড়া হয়ে যাবে কথা বললে। ঝগড়া না করে কথা বলো। ও ইনসিকিউর ফিল করছে। সো ডু ডু ইট হোয়াট আই সে। তোমাকে তোমার এই কাজের মূল্য আমি দেবো। সব কিছু টাকায় ক্রয় হয় না মিস্টার আরব। তুমি তো টাকায় ক্রয় হয়েছ। হা হা, তোমার মুখে এগুলো মানায় না। যাই হোক, ওই টাকাগুলো তোমার প্রেমিকাকে দিয়ে দিছো, তার জন্যই তো এত কিছু। হা হা, এসব আমাকে জানাতে হবে না। আর হ্যাঁ, আমি টাকার জন্য ক্রয় হয়েছি ঠিক, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন। আর হ্যাঁ, টাকাটা যেখানে যাওয়ার আমি পৌঁছে দিয়েছি। দেন, আপনার এলিনের সাথে কথা বলতেছি। আর হ্যাঁ আরব, আমার সাথে একটা ডিল আছে, আর কারণটা সঠিকভাবে আরব জানে না, আর আমিও জানাতে চাই না। এলিনের সাথে সেদিন কিছু কথা বলার পর তাকে সিকিউর ফিল করালাম, কিন্তু আমি ভালো করেই বুঝেছি যে এলিনা এত বেশি আমাকে পছন্দ করে না। নিজের ভালোবাসার মানুষের জীবনে অন্য কাউকে কিভাবে সহ্য করবে, তাই তার এই ব্যবহারটা, তার ভাবনাটা যে স্বাভাবিক তা আমি জানি। রাতে ঘুমানোর আগে বিছানায় শুয়ে পড়ুন মিস্টার আপ। বাহ, আজ দিচ্ছ যে? না, মনে হলো মানুষের উপর এত জোর করে লাভ কি, তা তো সমসাময়িক। আর আজ আপনার আর আমার বিয়ে তো আপনার লক্ষ্য পূরণ হয়নি, আমারও স্বার্থ আছে বলে হয়েছে। কিছু হয়েছে না? আদিরা, চলো আজ আমরা আমাদের নিজেদের একটু জানি। সমসাময়িক সম্পর্কটা মিসেস চৌধুরীকে উচিত শিক্ষা দিতে কাজে লাগবে। আরবের মুখ বললেও সে মনে মনে চাইছিল আদিরাকে একটু কারো জানতে, কারণ সে এখনও বুঝে উঠতে পারেনি আদিরা আসলে কেমন। কী জানবেন বলুন? নাম তো জানেন, বয়স 18, বাল্যবিবাহ হতে হলো না, নইলে পুলিশ নিশ্চিন্তে জেলে ভরত। আমার প্রিয় খাবার কি? সব কিছু যা আম্মুর হাতে বানানো হয় আমার প্রিয়। হয়তো কথাটা বলে আরও মুখটা গম্ভীর করে বসলো। আন্টির কথা মনে পড়ছে? আরে শোনেন, আপনার যখন বাবু হবে ওটাই দেখিয়েন মেয়ে হবে, আর আপনাকে আপনার আম্মুর মতো শাসন করবে। তখন আপনার মতো বান্দর মেয়েটাও জন্য কিউট আর সুইট হয়ে যাবে। এই দেখেন, আমি দোয়া করতেছি আপনার মেয়ে হবে। হ্যাঁ, আমারও খুব ইচ্ছা একটা মেয়ে হবে আমার। এলিনার অফারে কমু জলদি দেশে আইতে, উসকে বাদ শাদি, উসকে বাদ বাচ্চা। আসবে না মনে হয়, ওর ওখানে ভালো লাগে। আরে আসবে সব সময়। তার উপর উনি তো আবার আমাকে নিয়ে বহুত ইনসিকিউর। মিলাই নিয়েন, কয়েক মাসের মধ্যে উনি দেশে আসবেন, আর চান্স আছে আমাকে দু একটা বকাও দিবেন। শিওর হচ্ছে কীভাবে? আদিরা বলছে এটা আর আমার সিক্স সেন্স মিলে যায় বেশিরভাগ। মাঝে মাঝে ভাবি তোমার প্রিয় মানুষটা মনে হয় ভাবে মাঝে মাঝে কি একটা প্রেমিকা পাইছে, খালি বক বক করে। শোনেন, যারা ভালোবাসে তাদের খারাপ অভ্যাসকেও ভালোবাসে। তোমার প্রিয় মানুষের নাম কি? কিছু প্রশ্নে না জানে থাক। আচ্ছা, এভাবে কিছু কথা বলে তারা সেদিনের মতো কথা শেষ করে ঘুমালো। পরের দিন সকালে উঠে আরব দেখলো আনহা মাটিতে বসে কিছু একটা করছে। এগিয়ে গেল, বকুল ফুল নিয়ে মালা বানাচ্ছে। কী করছো? দেখছোই না মালা বানাচ্ছি এত সকালে? হ্যাঁ, নিতু জন্য আর আমার জন্য। জ্বালাইয়েন না তো। তুমি আর তোমার এসব আজব কাজ, হায় রে। যাই হোক, আজ বিকেলে রেডি থাকো, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। এটা বলে আরব চলে গেল। সেদিন শাশুড়ি আম্মাকে জ্বালাতে চেয়েছিলাম খুব, কিন্তু বাইরে যাওয়ায় পারিনি। নিতু, কি করো? পড়তেছি গো ভাবি। আমার কিছু প্রশ্ন ছিল। বলো। তোমার আম্মু ওনাকে পছন্দ কম করে, কিন্তু তুমি দেখে আরবকে খুব ভালোবাসা। তোমার আব্বু বিদেশ থেকে কেন আসছে না? বিয়ে হয়েছে জানার পরেও সবাই সবাইকে ভালোবাসলে তা তো হয় না ভাবি। ভাইকে আমি নিজের ভাই মানি, সেও আমায় অনেক ভালোবাসে। কথায় আছে না ভাবি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, তেমনটা ভাইয়ের ক্ষেত্রে। মা দেয়নি তাই পায় না, ভাইয়া আমি ভালোবাসা দিয়েছি তাই পেয়েছি। আরেকটা উত্তর পরে জানাবো, এখন থাকো, আমি কলেজে যাই। আচ্ছা। সেদিন আরও এসে
আমাকে বলল আমি কালো রঙের থ্রি পিস পরেছি। আরব দেখলাম একবার আমার দিকে তাকিয়ে কিছু সময়, তারপর কি জানি ভেবে অন্যদিকে মুখ ঘোরালো। এদিকে আরবের মনে হচ্ছে মেয়েটা এত মায়াবী লাগে কেন, কথাগুলো পাগলি পাগলি হলো, কেমন যেন মায়া জড়ানো হচ্ছে। আমি কি ওর মায়ায় জড়িয়ে যাচ্ছি? না, এটা কেন হবে, এটা হবে না। গাড়ির সামনে দাঁড়িয়ে আমি প্রশ্ন করলাম, কোথায় নিয়ে যাবেন আর কেন? তোমাকে মেরে ফেলতে? কি? হ্যাঁ চলো। না আমি যাব না মিস্টার আরব, আমি তো আপনাকে কিছু করিনি। আপনি তো আমি তো মারিও নি আপনাকে। হ্যাঁ একবার পানি ঢালছো, তাও ভুল বাচ্চা ভেবে মাফ করে দিলাম। দেখেন আপনি কত লম্বা, তো অনেক বড় হবে আপনার, মাফ করে দেন প্লিজ, মাইরেন না। আমার তো বিয়ে হয়নি এখনও। না ভুল হলো, মানে বিয়েটা হয়েছে বাট আসল না, এখনও বাচ্চা নাতি নাতনি আর বাকি, মাইরেন না। আজরা দম নাও আর গাড়িতে উঠো, নইলে এখানে কুটি কুটি করবো। আমি তাড়াতাড়ি বসে পড়লাম। আরব এক মনে গাড়ি চালাচ্ছে আর মাঝে মাঝে আমার দিকে তাকছে। আমার অবস্থা যা যায় যায়। টিভিতে দেখেছিলাম একবার এক লোক এভাবে নিয়ে যায়, মেরে ফেলে। তাহলে কি জন্য? আল্লাহ গো, আমার ওবারে কি হব্ব। গাড়ি থামতো। আদিরা নামো। না মাইরেন না প্লিজ, আমি না অনেক ছোট। আদিরা নামবা কি না? না আমি মরতে চাই না প্লিজ। উহ তুমি কি সত্যিই পাগল? কেউ কি কাউকে মারতে এভাবে আনে, তাও আবার? আর আমাকে কি তোমার খুনি টাইপের মনে? না না আনতে পারেন, ভরসা নেই। হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে তো খুনি লাগে, কখনো আবার বহুত কিউট লাগে, ইচ্ছে করে কিস দিয়ে দেই, আবার মনে হয় ধরে আছাড় মারি। যখন যেমন লাগে তখন এক একটা ইচ্ছে আর কি। আরব কি বলবে বুঝে পাচ্ছে না, একটু চুপ থেকে হো করে হেসে হাঁটলো। তুমি সত্যি পারো ভালো আদিপা হাসাতে আদিপা, তোমার সাথে থেকে আমি বহুত হাসছি। আর হ্যাঁ আসলে আপনাকে একদম পুচকুর মতো লাগে। পুচকুকে? পাশের বাড়ির বিড়াল, বহুত হোয়াইট আর কিউট। চুপচাপ ভিতরে চলো। আমরা ভিতরের কোর্টে ঢুকলাম। সেদিন আরব এসেছিল ডিভোর্সের সাথে উকিলের আগাম কথা বলতে। সম্পর্কটা জানি ভাঙবে, কিন্তু কেন যেন বুকের এক কোণে ব্যথা হচ্ছিল। সমসাময়িক হলেও স্বামী তো স্বামী লাগে, তাই তো? আরবের মুখটা কিছু একটা ভার মনে না হবে না কেন? ওনার জীবনে আমার অস্তিত্ব শুধু তার স্বার্থ পূরণের বেশি কেন হবে? কোর্ট থেকে বের হয়ে আমাকে একটা জায়গায় নিয়ে যাবেন। কোথায়? এই শহরে কোনো নদীর পাড়ে। এখন? প্লিজ। আরব কথা না বাড়িয়ে গেল। কেন যেন মাঝে মাঝে আদিরের কথা মানতে তার ভালো লাগে। নদীর পাড়ে গিয়ে পা ডুবিয়ে দিলাম। আপনি বসুন, ভালো লাগবে। মাঝে মাঝে প্রাকৃতিক পরশ আমাদের নতুন জিনিস শেখায়। তুমি অনেক আজব আদিরা। জানি। সেদিন এক দৃষ্টিতে নদীর পানির দিকে তাকিয়েছিলাম। আরব কিছু বুঝলো না। আমি আজ চুপচাপ। না বোঝাই ভালো। বুঝলে ভাবে ঢং করি আর লোভ। সে তো এমনি আমাকে টাকার লোভে ভাবে। হঠাৎ সামনে একজনকে দেখলাম, হাতে আরেকজনের হাত। আরে এ তো বিয়ের তৃতীয় দিনে। ডিভোর্সের কথা বলতে হয়তো খুব কমজন আসে, যার মাঝে আমি আর আরব দুজনেই। কোর্টের উকিল কেমন আর চোখে তাকাচ্ছিল অবাক হয়ে, কিন্তু এটাই হওয়ার কারণ, এটাই তো আমাদের ডিল। তবু মন কেন সায় দেয় না? হয়তো আরবের প্রতি দুর্বলতা অনুভব করছি। মনকে শান্ত করে নদীর পাড়ে আসা একজনকে দেখে অবাক হলাম। আরব প্রশ্ন করব এখানে? তখনই সে বলে উঠল, আদিরা আমার দিকে তাকাও। আরবের কথাটা বলে আমার হাত তার হাতের মুঠোয় ভরল। কিছুটা মায়া ভরা ভালোবাসার স্পর্শে আমি আরবের মায়ায় পড়ে যাকে দেখলাম তার কথা ভুলে গেলাম। পিছন থেকে একজন উঠে বলল, আরব তুমি এখানে? হ্যাঁ কেন আসতে পারি না? আমার জানা মতো তো এটা সরকারি জায়গা, সবাই আসতে পারে। না এসব বলি নে, এখানে এভাবে কথা বলে একটু বদলাওনি। বদলেছি তো, বিয়ের পর সবাই বদলায়। ওই দেখো আমার ওয়াইফের বদলে তো বদলে গেছি। আমি বলতে গেলাম, কিন্তু আমি তো কথাটা আটকে গেল। আরব আমার হাত শক্ত করে ধরা। আহা বাবু কি বলছো? আসো পরিচয় করে। আয়রা আমার এক্স এক্স একদা নাকি আমাকে ভালোবাসতো। আয়রা এ হলো মিসেস আরব চৌধুরী। এটা বলে আরব কানের কাছে ফিসফিসিয়ে বলল, ওকে জ্বালাও, ওর সামনে রোমান্টিক কাপেলের মতো ব্যবহার করো। আরবের কথা বুঝে গেলাম। আপুটা আবার বলল, আরব তুমি এভাবে তোমার ওয়াইফের সামনে? তার কথা আটকায়। আমি বললাম, আরে আপু আমাদের মাঝে কোনো সিক্রেট নেই, এই দেখেন না আমি ওনাকে আর উনি আমাকে কত ভালোবাসেন। আরব জড়াই ধরে কথাগুলো বললাম। আরব কিছু বলল না। ভালো আন্ডারস্ট্যান্ডিং তোমাদের। রাহুল তুমি একটু আমার জন্য পানি আনবে, আমি একটু কথা বলি আমার এক্সের ওয়াইফের সাথে। তুমি না হয় এদিকে আসো আমার এক্স, আই মিন দিস রুড ম্যান এর সাথে। আপুর পাশে থাকা ছেলেটা মাথা ঝাঁকালো। তা তোমার নাম কি? আদিরা। আপনার? আয়রা। কী ভেবে একে বিয়ে করছো? আমার তো তোমার জন্য কষ্ট হচ্ছে, এরকম একটা বাজে লোকের কবরে পড়লা। কত মিষ্টি মেয়ে তুমি জানো? আমার মতো সম্পর্ক থাকাকালীন ও কত মেয়ের সাথে কত কী করছে। এই জন্য তো ছাড়ছি আমি তোকে। ও তো আমাকে রুলস ডেটের জন্য, তুমি জানো কত মানুষের মন নিয়ে খেলেছে। চুপ হয়ে আছো কেন? জানি স্বামীর এমন সত্য কথা জানা কোনো মেয়ের পক্ষে সম্ভব না। আপনার বলা শেষ আপু? মানে তোমার বিশ্বাস হচ্ছে না? আরও একটু এদিকে আসুন। আমার ডাকে আরও এগিয়ে এলো, সাথে আয়রার প্রেমিকও।
তা আয়রা আপু, এখন বলুন। আচ্ছা, আমি বলি, যে যেমনই হোক আমার স্বামী, সে খারাপ হলেও আমি বুঝবো, ভালো হলেও বুঝবো। আর সে যাই করুক, আগে যে করেছে এখন না। যদি আমি মানি সে এসব কিছু না করবে, যাই হোক, কারো স্ত্রীর কাছে তার স্বামীর নালিশ করবেন না। কারণ আপনার আর ভাইয়ের সম্পর্কের মতো আমাদের সম্পর্ক না যে হুজুকে চলবে। আপনার যা ভাবার ভাবুন ওকে নিয়ে, আমি জানি ও কেমন। আর আপু, সামনে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আপনি অবশ্যই আসবেন। ও না, আমি ভাবতেছি আপনাকে একেবারে আমার স্বাদের অনুষ্ঠান থাকবো। আমার আর ওর তো আপনি ফুফু হবেন, তাই না আপু? আদিরা, তুমি আমাকে কি অপমান করছো? ও মা, আপনি অপমান বোঝেন? বাই দ্য ওয়ে, রাস্তা যান নাই, মান তার আবার। অপমান কবিতাটা খুব সুন্দর না আপু? রাহুল, চলো। যাওয়ার আগে শোনেন আপু, ভাইয়া আসবেন না, আমাদের বাচ্চার নাম রাখতে আইসেন, কিন্তু দোয়া করেন যেন আমাদের যমজ বাচ্চা হয়, যেন জুনিয়র উনি আসেন। আয়রা নামক মেয়েটা রেগে গেল, চলে গেল। যমজ বাচ্চা আরব আমার দিকে জিজ্ঞাসা করলো, লাফাইয়েন না, আপনার বাচ্চার আম্মু হবো না, এলিনা হবে। শুধু তাকে শুনাইতে কইছি, আন্নের মতো লুচ্চা বেটা তো এতগুলো প্রেম করছে, আর তার প্রতি মোর ইচ্ছা নেই। একটু আগে বলবা, বিলিভ মি। এখন বলো লুচ্চা তুমি, কি যে কিছু বুঝো না কেন? আমি তো আদিরা। চলুন বাড়ি যাই, শাশুড়িমা অপেক্ষা করছে মনে হয়। সে তোমার শাশুড়িমা না, উনি শুধু নাজিয়া চৌধুরী। আর আপনার মা? সে আমার কেউ না, সৎ মায়ের মাঝেও মা থাকে। তোমাকে যা বলছি তা করো, এত বক বক করো না, এই জন্য ডিল হয়নি, ওকে? আর তোমার মতো মেয়ের মুখে এ জাতীয় কথা মানায় না। আমি কিছু বললাম না, শুধু কান্না জড়ানো চোখে আরবের দিকে একবার তাকিয়ে গাড়িতে গিয়ে এগিয়ে গেছি। সেদিন আর আরবের সাথে বেশি কথা বলিনি। রাতে আরব আমার জন্য আইসক্রিম এনেছিল, হয়তো অনুতপ্ত এটা বুঝতে পেরে, তবু আমি না নিয়ে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। রাতে কিছু না বলে শুয়ে পড়ছি। যেই মেয়ে এত রাত কথা বলে, তার এমন চুপচাপ থাকা আরবের মনে অনুতাপ সৃষ্টি করলো। রাতে ঘুম ভাঙতে আমি রান্নাঘরের দিকে এগোলাম আইসক্রিমগুলো খালাস করতে, কিন্তু গিয়ে দেখি শাশুড়ি আম্মু আইসক্রিম খায়। এগুলো যা আরব এনেছে, এমা শাশুড়ি আম্মু দেখে আমার মতো। আস্তে আস্তে তার পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, শাশুড়ি মা কী করেন? এমন আকস্মিক কথায় শাশুড়ি মা ভয় পেয়ে গেলেন। তুমি এখানে কি করো? পানি আনতে এসেছে আয়সা দেখে আপনি আইসক্রিম খাচ্ছেন? আমি তো শুনছিলাম আপনার ডায়াবেটিস আর আপনি অনেক হেলথ বিষয়ে সিরিয়াস। তাহলে রাতে এই অবস্থায় মিষ্টি? এই মেয়ে তোমার কি? হ্যাঁ, আস্তে শাশুড়িমা, আস্তে, সবাই বুঝে যাবে, নইলে আপনি রাতে লুকিয়ে আইসক্রিম খান, ইজ্জতের কী হবে ভাবুন। এই মেয়ে, কী চাও তুমি? কিছু না, চলেন একসাথে আইসক্রিম খাই, না দিলে কিন্তু সবাইকে কমো আপনি রাতে লুকিয়ে এসব করেন। খান তো, তাও আবার আরও ফেরা না, উনি জানতে পারলে আপনার সমস্যা। মৌনতা সম্মতির লক্ষণ, তাই আমি আর শাশুড়ি বসে আইসক্রিম খাওয়া শুরু করলাম। হঠাৎ বাইরে কিছু শব্দ হতে আমি ভয়ে পেয়ে গেলাম আর বললেন, এখানে কি হচ্ছে? কে উঠেছে? আরাম হলে সমস্যা। চিন্তা করেন না, ওদিকটা লুকান, আমি সামলাতে চাচ্ছি। আমার কথা মতো উনি ঠিক লিখে পড়লেন। ঠিক আরব এসেছিল, আমাকে দেখে বলে, তুমি এখানে এত রাতে? না, আমার ভূত আছে, দেখেন না? ঠিক তো, আইসক্রিম খাচ্ছ রাতে লুকে। তাও তখন মাফ করে দিয়ে এখন নিলে কি হতো? আমি আপনাকে মাফ করিনি, এর টাকা আমি না হয় দিয়ে দিব, এখন আমাকে জ্বালিয়েন না, খাইতে দিন। এই বলে তাড়াতাড়ি আইসক্রিম খাওয়া শুরু করলাম। আস্তে, আইসক্রিম পালাচ্ছে না তো? ওই আপনি জানতো আমার আইসক্রিমের নজর দিয়ে না? কি আমি নজর দিচ্ছি? জি। এটা বলে আবার খেতে বসলাম। আরও আমার দিকে তাকায়, ওর মনে হয় বাচ্চা মেয়ের মতো। এত পাগলি কেন জানতাম না। গালগুলো লাল লাল, ইচ্ছে করে গাল টিপে দিই। আরব আমার দিকে তাকিয়ে থাকতে দেখে বললাম, অন্যদিকে তাকান, আমি জানি আমি কিউট, এত দেখতে হবে না। আরও ভ্যাবাচাকা খেয়ে গেল, কি মনে করে চলে গেল। তারপর আমি ফিরে চলে আসলাম ঘরে। এসে রাতে বেশি ঠান্ডা লাগবে না। না, আমি যাব না, আপনি যান। চলো বলছি। নো। আরও কিছু না বলে আমাকে কোলে তুলে নিয়ে যাবে। আমি যখনই বলছি যাবা তো যাবই। মিস, চলো ঘরে যাওয়া যাক। আমি কিছু বলার আগে হাত পা নাড়ালাম, কিন্তু পারছিলাম না তার শক্তির সাথে। বান্দর একটা শক্তি দেখালো। মনে মনে বললাম, আমার এই দিন আসবে, এখন হোক তার রাত। আরও আমাকে কোলে করে ঘরে এনে নামিয়ে দিল। আমার সাথে জেদ করতে আসবা না আদিরা, ফল খারাপ হবে। আর এত রাতে আইসক্রিম খাওয়া এমনি ভালো না, দ্বিতীয়বার এমন করলে খারাপ হবে, বুঝলে মিস? আপনি একটা খাপছাড়া বানর, বুঝলেন? এরকম কে করে ভুলেও না। আপনি সমসাময়িক সময়ের জন্য স্ত্রী মরি বা বাঁচি, আপনার কিছু হওয়ার কথা না। রাগের মাথায় কথাগুলো বললাম। আরব কিছু সময় ভেবে আমাকে সরি বলল। আমি আজকাল তার সাথে থেকে বেশি কথা বলে শিখেছি। না, সমসাময়িক হোক আর যাই হোক, একটা সম্পর্ক। আরব তো আমার ক্ষতি চায় না। তাকিয়ে দেখে আরব শুয়ে আছে, তার দিকে তাকিয়ে বললাম, মিস্টার আরব, একটা কথা ছিল। জি বলুন। আপনি আমাকে, আপনি যে কখনো তো আপনি বলেননি।
না, ভাবলাম সমসাময়িক তো তুমি বলাটা ভুল হবে, আপনি তো আগে আমাকে তুমি বলতেন, তাই এখন থেকে আপনি বলবো। কোনো সমস্যা? আরব কিছুটা রেগে কথাটা বললো। না, কিন্তু পিচ্চি মানুষের উপর রাগ করতে নাই। এই দেখেন, আপনি বিকেলে ভুলেই গেছেন কথা বলতে। ভোর রাতে আমি বললাম সদবোধ, চলেন দুজনে কান ধরি। কিছুটা বাচ্চা বাচ্চা ভাব নিয়ে আদ্রিয়ার কথাগুলো বলে আরব রাগ না কমায় পারল না। আরব বলল, আমরা তো ফ্রেন্ড হতেই পারি না মিস্টার আরব? আমি বন্ধুত্বের হাত বাড়লাম। হ্যাঁ, ফ্রেন্ডের একটা রুলস আছে, কিন্তু সত্যি বলতে হয়। প্রমিস করেন? পিঙ্কি প্রমিস। আপনি আর আমি বলবো। বন্ধু পাশে থাকলে কষ্ট কমে, আর আমাদের সাথে তো একসাথে এত কিছু সময় কাটাতে হবে। বন্ধুত্ব করলে আমাদের লাভ। ঠিক বলছে আদিরা, বন্ধু পাশে থাকা ভালো। আজ থেকে আমরা সত্যি বন্ধু। যাও, সত্যি বলবো, তুমিও বলবা। তাহলে কি দিয়ে শুরু করো যাই বলো তুমি? আগে আপনি লেপের নিচে থেকে বের হন, আমি ঢুকবো, একটু ঠান্ডা লাগে। সেই কখন থেকে আমি বাইরে দাঁড়িয়েছি, বকবক করছি, নিজে তো নিজে একটু সময় গরম হলেন। এটা আমি নিজেই আরবের লেপটা টেনে উল্টো করে দিকে বসে পড়লাম। আরব হা করে তাকিয়ে উঠল। আজ তুমি একটা জিনিস জানো? কী জিনিস? তুমি মাঝে মাঝে এমন এমন কথা বলো যা মিন করে এক মনে হয় এক। কি বললেন? বুঝলাম না। বুঝাতে নেই, চলো শুরু করি তোমার সম্পর্কে। আমি সিম্পল একজন মধ্যবিত্ত পরিবারের একজন ফাজিল। আমি তো তা জানেন, লাইফে বহু ফাজলামি করছি। বেস্ট ফ্রেন্ড কুবরা, কিন্তু এখন যোগাযোগ নেই। বিয়ে কইরা মুই বাসায়। আপনি একটা আহাম্মক, টিভির মতো দেখি এমনভাবে বিয়ে হলে বউ ফির কলেজে যেতে দেয়, আপনি তাও করেন না। এমনকি জিজ্ঞাসা করেনি, একদম ভিলেনের মতো হয়ে গেছেন আপনি। হ্যাঁ, ভুল হয়ে গেছে, সরি, জলদি ভর্তি করে দিব আবার। তোমার একটা জিনিস ভালো জানো আদিরা, তোমার মনে যা মুখে তা। এটা তারিফ ছিল? হ্যাঁ। ওমা, থ্যাংক ইউ। তারপর আমার লাইফে ক্রাইম পার্টনার হলো বেষ্টি আর প্রেয়সী মেরা বেহেন। আরে অনেক কিছু। আমি গান ভালোবাসি অতিরিক্ত। আগের ফোনে মেমোরি ভর্তি গান ছিল, আপনি তো ভেঙেই দিয়েছেন, বান্দর লোক একটা। এত কিছু জ্ঞান নাই আপনার যে ফোনটা ভাঙলে কিনে দিতে হয়? বাপরে আদিরা, ওকে তো এটাও কিনে দিতে হবে? আমাকে নিয়ে এত সমস্যা কারো থাকতে পারে জানতাম না। আমার কাছে তো আরও আছে, কিন্তু পরে শুনিয়েন। এবার আপনার সম্পর্কে বলেন। আমার জীবনে সিম্পল আদিরা। বন্ধু ছিল, কিন্তু কেউ মনের কথা বুঝতো না। ভাবছিলাম রিলেশন করলে সব ফাইন, তাই অনেক রিলেশন করেছি। যদিও এলিনের সাথে লং সময়, তাই তো ওকে ভালোবাসি। আমার লাইফে ভালো ছিল 10 বছর, কিন্তু মা মারা যায় যখন, তখন একটা ভাই হয়, কিন্তু দুজনকেই হারাই। তারপর জীবনে প্রথম নাজিয়া চৌধুরী ভাবলাম উনি হয়তো ছেলে ভাবতে পারে। তারপর আরও অনেক গল্প। তাকে আর মিস্টার চৌধুরীকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। তাদের অপছন্দই আমার পছন্দ। একটা ওয়াদা রইল, আমি বেঁচে থাকা পর্যন্ত আপনি আমার সাথে শেয়ার করতে পারেন সব কথা। নিজেকে একা ভাবতে হবে না। আমি আছি, বকবক করে আপনার কানে পোকা মেরেই দিব। এই তো, এটা নিয়ে নিশ্চিত হচ্ছে। হা, আপনার হাসি তো সুন্দর, তাহলে পেঁচার মতো হয়ে থাকেন কেন? এমনি। আদিরা, তোমার প্রিয় মানুষের কথা বলো। মুখের হাসি মিশেই গেল। জানতেই কি হবে? বলছিলে ফ্রেন্ড, তুমি সো বলতে হবে। কিভাবে কি হয়? নো বাহানা। আমার প্রিয় মানুষ ছিল একজন, নাম ছিল আয়ান। আমি ওকে ভালোবাসিনি কোনো দিন, এমনকি নিজেও আমাকে ভালোবাসেনি। প্রেমিক প্রেমিকের সম্পর্ক ছিল না, সম্পর্কটা ছিল সমসাময়িক বন্ধুত্ব, কিন্তু ভালোবাসা হয়নি। ও প্রপোজ করে, আমি মেনে নিই। একদিন বুঝে যায় চলবে না ছাড়ে। আমি বাধা দেইনি। প্রথমে ভাবেছিলাম আমি বুঝি ভালোবাসি, কিন্তু ভালোবাসার মানুষকে ছাড়া তো আর থাকা যায় না। মুচকে এসে বললাম, আর ইউ সিরিয়াস আদিরা? হ্যাঁ। কেন জানি না মনে হচ্ছে আমি সত্যি বলছি। তাহলে তুমি না বললে তোমার প্রিয় মানুষের জন্য টাকা নিচ্ছ? প্রিয় মানুষ যে প্রেমিক হবে তা তো নয়। টাকাটা আমার দরকার ছিল। সেদিন বললেন না যা যাবো তাই পাবো, তখন এটাই মনে ছিল। রফি হলো আমার 11 বছরের একটা ছেলে, যে ক্যান্সারে আক্রান্ত। তাকে আমি পার্সোনালি চিনি, তাই হয়তো তার প্রতি এত মায়া। আমার নিজের কোনো ভাই নেই। এক পরশা বৃষ্টির জন্য সে আমার কাছে খাবার চেয়েছিল, ওই দিন দিয়েছিলাম। পরে আবার আসতো, দেখা হলে দিতাম। কিছু না কিছু মিলে এভাবে মিলে যায় মনের সম্পর্ক। এটাই অবশ্য ভালোবাসা। আর আপনাকে বলেছিলাম না, এটার ভিত্তিতে আমাকে ফরেন জব আর পড়ালেখার সুযোগ করে দিতে হবে। আপনি রাজি হয়েছিলেন, মনে আছে? হ্যাঁ। আপনার সাথে ডিভোর্স হচ্ছে, লাইফ তো চালাতেই হবে। আমি তো আর সারা জীবন কাঁদবো না যে হাই কি হলো রে আমার। আদিস আদিরা, সরি। কেন? তোমার লাইফে অতিরিক্ত ভেজাল আনছি আমি? ব্যাপার না। এমনিও আমার বিয়ের কথা চলতেছিল, বাড়িতে আমাকে না করলে একটা বুইড়াকে চাপাতে চেয়েছিল। ভালোই হয়েছে, বিয়ে হয়েছে, অনুতপ্ত হইতে হবে না। যাই হোক, আমি ঘুমাবো, আপনি এখন সোফায় যান। রাত জেগে জায়গা ছাড়ছি, এখন দিব না, ভাগেন। কঠিন জিনিস কত সিম্পলভাবে নেয় এই মেয়েটা, আজব। একজন যা বোঝার সামর্থ্য হয়তো আমার নেই, এটা ভেবে আরব সোফায় চলে গেল। সকালে আরবের ঘুম ভাঙে, মাথার উপর আদি রেখে দেখে ভয় পায়। মুখ ভিগি বিল্লি বানালেন কেন? কিছু করছি না, আপনার ফোন নিচ্ছিলাম। কেন? এলিনা আপা কলিং কলিং, আপনি স্লিপিং স্লিপিং, ডিস্টার্ব যেন না হয় তাই ধরতে চাইলাম, কিন্তু কেটে গেল। কথা বলতে পারলাম না, ধরা গলা আপার লগে কথা।
আদিরা, তোমার কথাগুলো কোন ডিকশনারিতে বলি বুঝতে সুবিধা হবে? ওকে লিখে নেন আদিরার ডিকশনারি। যাই হোক, মজা বাদ দেন। আর চলো, তোমাকে তোমার কলেজে ভর্তি করতে ফোন কিনতে যাব। এটা তোমার জন্য বন্ধুর গিফট। আজকাল আমার সাথে থাকে সুইট হয়ে যাচ্ছেন আপনি। এটা তারিফ ছিল নাকি অপমান? দুটোই। হি হি। সেদিন আমি খাওয়ার টেবিলে নাজিয়া চৌধুরীর দিকে চোখ মারছি, কিন্তু লজ্জা আর রাগ নিয়ে চোখ নামে। আরবের সাথে সেদিন কলেজে ভর্তি সে আমাকে ফোন কিনে দেয়। ধীরে ধীরে আরব আর আমার ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। আরব আমাকে কলেজ দিয়ে আসা আর নিয়ে আসা। একদিন এক বান্ধবী, ঋতু, ওই আদিরা তোর ভাইটার নাম কি রে? আমি, কোন ভাই? ঋতু, যে তোকে নিতে আসে। আমি, কি দরকার? ঋতু, জোশ দেখছি যে আমি পুরো ক্রাশ খেয়েছি। আমি, লাভ নেই, দ্বিতীয়বার তাকাতে আসিস না, মেরে দেবো। ঋতু, ওই ওই কেন রে? আমি, অনেক কাহিনী বুঝবি না, সে আমার ভাই না, আমার হানসাম উখে মনু। আর নেক্সট যেন তার দিকে তাকাতে না দেখি, নইলে চোখের জায়গায় থাকবে না। সেদিন ঋতুর মুখ হা হয়ে গেছিল। তারপর আর কথা হয়নি ওর সাথে। সেদিন কথায় এমন কেন করলাম জানি না, কিন্তু অনেক রাগ লেগেছিল কথাগুলো শুনে। আরব আমাকে সেদিন নিতে আসছিল, আমি গাড়িতে চুপচাপ বসেছিলাম। ব্যাপার কি আদিরা, এত চুপচাপ কেন? আপনি আর আমাকে নিতে আসবেন না কেন? আসলে ছেঁড়া জামা পরে আসবেন, মাথায় চপচপে তেল দিবেন, পারলে চুল কেটে ফেলবেন। কী বলছো? কিছু বুঝতে পারছি না। আপনার উপর বহুত মানুষ ক্রাশ খাইছে, যেমন শাকচুন্নির মতো। আচ্ছা, এত ভুল কি? একজন হ্যান্ডসাম পার্সনের উপর তো ক্রাশ খাবে? জল কি ভেবা চাকা খেয়ে পেলাম, মাথা নষ্ট? আরে আমি বলতেছি ভালো মানুষ ক্রাশ খায়, ওসব কেমন কেমন ল্যাংড়া কানি ক্রাশ খায় আর কি। আরব দেখেন, বাইরে হাওয়া বাই, কথা ঘুরাই বললাম। আদিরা, হাওয়া সব জায়গায় থাকে। ও নাইস, এয়ার, তাই না? আমি গান শুনি ওকে। তাড়াতাড়ি কানে হেডফোন গুঁজে দিলাম, না হলে আরও জবাব দিতে হবে। আরব মনে মনে মজা পেয়ে মনে মনে একটা ভয় আসতেছে, তার আদিরার দিকে কি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। যদি এটা হয় তাহলে ভুল। আরব কিছু ভাবতে দেখে বুঝতে পারলাম উনি কি ভাবছে। তাই বললাম, ভাবিয়েন না, প্রেমে পড়িনি আমি। মানুষকে ভালোবাসার সম্মান করি। এলিনা আপার জন্য বাঁচাচ্ছি আপনাকে। গাড়ি চালান ভালো করে, নইলে এভাবে ভাবতে ভাবতে গাড়ি চালান না, আপনিও মারবেন, আমাকেও ওয়াক্কা হব। এখন ভালো করে বিয়ে হয়নি, বাচ্চাও হয়নি, এখন তারাও এতিম হয়ে হু হু, তখন ওরা আপনাকে বদদোয়া দিবেন। আরবের চিন্তা ঘুচে গেল, সাথে মুখে হাসি এসে গেল। বাড়ি ফিরে দেখি আমার শ্রদ্ধেয় শ্বশুরমশাই এসেছেন। তিনি অন ফায়ার। আরব, এই মেয়েকে তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। এমন মেয়ের তো দরকার নেই যে আমার ছেলেটাকে টাকার জন্য বিয়ে করছে। ছি, কত পরিমাণ বেয়াদব হলে একটা মেয়ে তাকে বিয়ে করে, যার সাথে তার বোনের বিয়ের কথা। এরা তো পতিতার চেয়ে অধম। শ্বশুর আব্বুর কথা শুনে আমি অবাক হয়ে যাই। এতটা খারাপ ভাষা কেউ উচ্চারণ করেনি আমার সাথে। আমি তার কথায় কিছুটা ভয় পেয়ে গেলাম। আরবের দিকে তাকিয়ে দেখছি তার চোখে রাগে লাল হয়ে গেছে। ঘৃণার সংসার প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।